আজকে বলবো মাঙ্গলিক দোষ কি, মানে মঙ্গল। এই যে মাঙ্গলিক দোষ আপনারা শোনেন না খুব কথায়, মানে বিভিন্ন জ্যোতিষীদের কাছে শোনেন, বিভিন্ন মানে অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা ইউটিউবে। মাঙ্গলিক দোষটা ঠিক কি? মাঙ্গলিক দোষের এত ভয় পাওয়ার কি আছে? মাঙ্গলিক দোষ থাকা মানে গেল সব গেল। হ্যাঁ, মানে আমরা বিবাহ গেল, প্রেম গেল, সব গেল, আপনার ডিভোর্স অবধারিত। এই সব যে একটা ধারণা অনেকে করে দেয় যে মাঙ্গলিক দোষ আছে মানে আপনার গেল আপনার হয়ে গেল, আপনি এই পড়ুন সেই পড়ুন, মানে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম রেমেডি যে যার মতো পারে বলে যায়। নিশ্চয়ই রেমেডি তো অবশ্যই আছে, ঘরোয়া কিছু টোটকা আছে, কিন্তু মাঙ্গলিক দোষ সবসময় কিন্তু নেগেটিভ নয়। কিন্তু আমি সেটাই আজকে বলবো যে মাঙ্গলিক দোষের এই যে নেগেটিভিটিটার সেটা এবং পজিটিভিটি কি, সেটা নিয়ে আমি আজও আলোচনা করব। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। তো মাঙ্গলিক দোষ, দেখুন মঙ্গল গ্রহ, এটা একটা নিয়ম আছে। মঙ্গল গ্রহ কি, মানে মঙ্গল গ্রহ যখন লগ্ন থেকে এবং চন্দ্র থেকে 1, 4, 7, 8, 12 বসে থাকে অ্যান্টি ক্লকওয়াইজ, তখন মাঙ্গলিক দোষ বলে বিবেচিত হয়। মঙ্গল গ্রহ চন্দ্র থেকে এবং লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি 1, 4, 7, 8, 12 বসে থাকে তখন মাঙ্গলিক দোষ বলে বিবেচিত হয়। কিন্তু সব মাঙ্গলিক দোষই একদম বিবাহকে ডিভোর্স করিয়ে দেবে, বিবাহকে একদম ছাড়খাড় করে দেবে, এটা কিন্তু নয়। তার অনেক কিছু ব্যবস্থা আছে, সেটা ভিডিও শেষে বলবো, কী কী তার রেমেডি, ঘরোয়া স্টোন ইত্যাদি ইত্যাদি। তো আজকে তাহলে মঙ্গল গ্রহটা কি? অ্যাকচুয়ালি মঙ্গল গ্রহ হচ্ছে আপনার কিন্তু ইনি কিন্তু সাহস এবং কর্মের প্রতীক। মঙ্গল হচ্ছে সবসময়, মঙ্গলেরই পজিটিভনেস হচ্ছে মঙ্গল যে কোনো কাজে মানে সাহসিকতা তার দেয়, দৃঢ়তা দেয়, এবং সে কর্ম করাতে তার একটা স্টেবিলিটি দেয় সব সময়। এবং মঙ্গল গ্রহ কিন্তু আমাদের জীবনের একটা যোদ্ধার মতো ভেতর থেকে, মানে এই যে পৃথিবীর প্রতিকূলতার সাথে আপনি যে লড়বেন, এটা মঙ্গল গ্রহ পজিটিভ আছে, সে পৃথিবীর এই প্রতিকূলতার সাথে সে যোদ্ধার মতো লড়ে যাবে, আপনাকে সাহস এগিয়ে দেবে। মঙ্গল গ্রহের একটা এই যে উচ্চাকাঙ্ক্ষা, মঙ্গলের সাহস, উচ্চাকাঙ্ক্ষা স্থিতিস্থাপকতাকে একটা চালিত করতে পারে। কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়াও কিছু আছে, কারণ মঙ্গলের অতি পজিটিভনেস, মানে ইতিবাচকতা, সেটা আবার কি হয়, ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ নিয়ে আসে। কারণ এদের আবার এইটা কি হয়, মানে অতিরিক্ত অধৈর্য, দ্বন্দ্ব এবং প্রভাবশালী, মানে ডমিনেটিং করার একটা মানে চেষ্টা, যাদের এই 1, 4, 7, 8, 12 আছে, তাদের এই ব্যাপারটা দেখা যায়। তো এইগুলো কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন? এই আপনার মঙ্গলের পজিটিভনেসটাকে, মানে আপনি নিজের কর্মের দিকে এগিয়ে গিয়ে এইগুলো ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে এগুলোকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এই নিয়ে আজকের এই ভিডিও। এবার আসি মঙ্গল গ্রহ 1 নম্বর মানে লগ্নে থাকলে তার কি কি প্রভাব পড়তে পারে, তার পজিটিভ ও নেগেটিভ দিকে। এখানে মঙ্গল গ্রহ কিন্তু স্বাধীনতা ও দৃঢ়তা নিয়ে আসে, যেটা পজিটিভ হলেও কিন্তু আবার প্রভাবশালী করে দেয়, মানে এমন প্রভাবশালী, এবং তার মধ্যে অধৈর্যতাও প্রভাবশালী, মানে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে ডমিনেটিং করার ইচ্ছে, মানে একটা ডমিনেটিং ভাব সবসময় নিজের ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কের মধ্যেও। আমি যেটা বলছি সেটা শোনো, কারণ এই বাড়িতে আমার কথার কেউ খেলাপ করে না, বুঝেছ? সুতরাং আমার এখানে কথা শুনে চলতে হবে, আর যদি কি বলবো আর না পছন্দ করো, মানে এই যে ডমিনেটিং ভাবটা, এটা প্রথম ঘরে মঙ্গলকে করিয়ে দেয়। কিন্তু মঙ্গলের এখানে কিন্তু অতিরিক্ত সাহস এবং স্বাধীনতা এবং দৃঢ়তা নিয়ে কাজ করার ক্ষমতা দেয়। এবার আসি মঙ্গল গ্রহ 4th হাউসে তাদের কি মানে প্রভাব ফেলে। দেখুন, আমি আগেও জ্যোতিষশাস্ত্রে বলেছি, জ্যোতিষের বিভিন্ন ভিডিওতে বলেছি যে জ্যোতিষশাস্ত্রে 4th ঘরকে বলা হয় গৃহসুখ, ঘর সহ সম্পত্তি। তাহলে গৃহসুখ, সেখানে যদি মঙ্গল 4th হাউসে যদি কারোর মঙ্গল থাকে, তাহলে কি হয়, মানে ঘরে একটা শান্তি বিঘ্নিত করতে পারে। ওই ঠিক ব্যাপার যে ঘরের মধ্যে বিশেষ করে 4th হাউসে যদি থাকে, তাহলে কিন্তু ঘরের ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের মধ্যে সে শুধু স্ত্রী নয়, বিভিন্ন বাবা মা, নিজস্ব ভাই বোন, আত্মীয় স্বজন, সেখানে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, একটা শান্তি বিঘ্নিত করতে পারে। এই বিভিন্ন রকমের একটা অধৈর্যপনা, অতিরিক্ত আবেগপ্রবণের অ্যাটিচিউড, যার ফলে এর যে রিয়াকশান, মানে মঙ্গল গ্রহ কিন্তু সাথে সাথে রিয়াক্ট করবে, সাথে মানে একটা কেউ কিছু বললো, সে পেশেন্স নিয়ে ধৈর্য নিয়ে শুনবে না, সাথে রিয়াক্ট করবে। মানে এই রিয়াকশানটা মানে একদম সেকেন্ড অফ ফ্র্যাকশন, মঙ্গলের মানে ক্ষিপ্ত গতিত, ফায়ার সাইন।
তাই এরা কিন্তু ওই ঘরের শান্তি বিঘ্নিত করতে পারে। এবার আসি 7 নম্বরে মঙ্গল কী করে? এই 7 নম্বর ঘরটা হচ্ছে বিবাহের ঘর, সপ্তম স্থান। এখানে মঙ্গল থাকলে কি হয়, ওই বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়, একে অপরের মতের অমিল, আমি যেটা বলছি সেটা না শুনলে সে রূঢ়তা এবং রেগে যায়, ক্রুদ্ধ হয়। এই যে ব্যাপারগুলো, স্ত্রীর কথা না শোনা, যদি কারোর মেয়ের 7 নম্বরে মঙ্গল থাকে, সে স্বামীকে এত পাত্তা দিচ্ছে না, আমার নিজের মতো করে চলবো। যদি সে 7 নম্বরে কোনো ছেলের থাকে, কোনো ছেলে, তাহলে সে স্ত্রীকে অত পাত্তা দিচ্ছে না, আমি আমার মতো চলবো, দেখো বেশি আমাকে বেশি জ্ঞান দিতে এসো না, এই টাইপের অ্যাটিচিউড করিয়ে দিতে পারে, যার ফলে এই বিবাহতে একটা দীর্ঘদিন চলতে থাকলে একটা বিচ্ছেদের দিকে নিয়ে যেতে পারে। এবার আসি 8ম ঘরে মঙ্গল কি তার প্রভাব ফেলতে। দেখুন, 8ম ঘরে মঙ্গল হচ্ছে মানসিক উত্থান পতন আনতে পারে, এবং সেটা কি বলুন তো, একটা অধৈর্য এবং সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েনে, সেখানেও কিন্তু 8ম মঙ্গল। আবার 8ম মঙ্গল হয় কি, যাদের বা ছেলে বা মেয়ের 8মে মঙ্গল আছে এবং সে তার ফিজিক্যাল ডিজায়ারনেসটা একটু অতিরিক্ত করে দিতে পারে। 8মে মঙ্গল তার বেড প্লেজারটা অতিরিক্তভাবে চেষ্টা করে করতে, এবং সেখানে যদি পার্টনারের কাছ থেকে বা এই ব্যাপারটা ল্যাক আসে, তখন সেখানেও কিন্তু একটা মতবিরোধ তৈরি হয়, একটা মানসিক দূরত্ব তৈরি হয়। তো সেইখানে 8মে মঙ্গল, আবার সেইটা যদি কখনো আপনার শত্রু ঘরে থাকে, তাহলে তো আরোই কথা নেই। মঙ্গল এমন একটা ঘরে বসে আছে, শনির ঘরে বসে আছে, সেখানে গিয়ে 8ম হয়েছে, যেখানে মকর রাশিতে মঙ্গল আবার খুবই স্ট্রং, সেখানে গিয়ে 8ম হয়েছে, তাহলে তার ফিজিক্যাল ডিজায়ারটা সে একটু তার অতিরিক্ত এসে যায়। তো এইখানে তো এই সব ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করার জন্য যে আবার 8মে মঙ্গল যদি খারাপ ঘরে থাকে, তাহলে তাকে দুর্ঘটনাও ঘটিয়ে দিতে পারে। এটাই হচ্ছে 8মে মঙ্গলের খেলা। এবং সেটা যদি শত্রু ঘরে থাকে, সেখানে যদি বৃহস্পতির দৃষ্টি না পড়ে, বৃহস্পতি মঙ্গলের বন্ধু, তো তাই বৃহস্পতির দৃষ্টি পড়লে একটু নেগেটিভিটিটা একটু কম হয়ে যায়। এই যে রিসেন্ট যে আহমেদাবাদে যে প্লেন অ্যাক্সিডেন্টটা হলো, এদের বেশিরভাগই একদম 8মে নয় মঙ্গল নয় রাহু, একদম নির্ঘাত। এবং ওই দিনের জন্য গোচরে তাদের একটা বিরাট বিপদ যাচ্ছিল, যে দিনে যাত্রাটা করেছিল, সেই সময় 8মে মঙ্গল ওদের ক্রস করছে, নয় একদম শিওর। তাই 8মে মঙ্গল রাহু একটা আগুন থেকে মৃত্যু দেওয়ার একটা প্রবণতা থাকে, সেটাও হয়েছে। তাই সব ক্ষেত্রে হবে না, কিন্তু যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, যেমন ওই একটা ভদ্রলোক বেঁচে গেছেন, জানি না, তার তো ব্যক্তিগত হরস্কোপ জানি না, তবে নির্ঘাত ওর 8মে উচ্চস্থ বৃহস্পতি আছে, যাকে বাঁচিয়ে দিয়েছে। উচ্চস্থ 8মে বৃহস্পতি থাকলে তার একদম সাংঘাতিক 90 ইয়ার্স আয়ু করে দেয়, এবং তার কি সর্ববিপদ থেকে, দুর্ঘটনা থেকে, বিশেষ করে দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দেয়। এইবার আসি দ্বাদশ ঘরে মঙ্গল, 12th হাউস, 1, 4, 7, 8, 12 বললাম, 12তে 12 নম্বরে ঘরে মঙ্গল কিন্তু সবসময় খারাপ নয়। 12 নম্বর ঘরে এই যে এতগুলো বললাম, তাদের থেকে এটা কিন্তু বেটার, এত ভয় পাওয়ার কিছু নেই দ্বাদশে মঙ্গল আছে বলে। তাই দ্বাদশে এখন কোন ঘরে, দেখুন আমি যে ঘর বললাম আপনাকে, যদি সপ্তমপতি বিবাহপতি যদি একে থাকে, 7ম স্থান, এইগুলো কিন্তু আরও এফেক্টেড করে। মনে করুন সপ্তম তো বিবাহ, তাই সপ্তমপতি একে আছে, সপ্তমপতি 4-এ আছে, সপ্তমপতি 7মে আছে। তো এই যে ব্যাপারগুলো, সপ্তমপতি 7মে তাহলে মঙ্গল নিজে সপ্তমপতি হয়ে 7মেই আছে, সেখানে কিন্তু এতটা হবে না খারাপ, হবে না, কারণ মঙ্গল, আমি দ্বাদশটা বলে নিই, নাহলে গলে যাবে। 12th হাউসে মঙ্গল থাকলে, দেখুন সপ্তমপতি যখন 12 নম্বরে হয়ে থাকে, একটা বিবাহ স্থান 12 নম্বরে আছে, নিজে 7ম মঙ্গল হয়ে, বা সেখানে মঙ্গল বসে আছে, এ কিন্তু বিদেশেও বিয়ে হতে পারে, ফরেনে ম্যারেজ হতে পারে, এবং সেই ম্যারেজ সবসময় যে খারাপ হবে তা না, ভালো হতে পারে, কারণ বৃহস্পতির দৃষ্টি যদি এখানে পড়ে, তাহলে কিন্তু সেই মঙ্গল খারাপ নয়। এবং সেখানে একটু ঘুমের ব্যাঘাত করতে পারে, ভেতরে একটা চাপা রাগ, বেরোবে না, চাপা রাগ থাকতে পারে। আমার এরকম বললো, আমার এরকম বলেছে, ভেতরে একটা চাপা রাগ, তখন অস্থিরতা, একটা ঘুম আসবে না। এইটাই 7মে এই 12 নম্বরে মঙ্গল এই খেলাটা খেলে। ঘুমটাকে আসতে দেবে না, আমার যতক্ষণ না আমি ফায়ার হয়ে বলবো, ততক্ষণ আমি ঘুমোতে পারছি না ঠিক করে, আমাকে কেন বললো, আমি ছাড়বো না, আমি এই অস্থিরতা, আমি একটু ড্রামা করে বললাম। আবার কিন্তু এই জন্যই বললাম, যা যদি 7ম প্রতি 7মে, এই
এতগুলো জিনিস বললাম, 1 4 7 8 12 ব্যাখ্যা দিলাম, কিন্তু এইবার বলবো মঙ্গল আপনারা এতদিন জেনে গেছেন মঙ্গল হচ্ছে মেষ রাশির ঘর আর বৃশ্চিক রাশির ঘর, তাই এবং উচ্চস্থ হয় মকর রাশিতে। তাহলে নিজস্ব ঘর হচ্ছে মঙ্গল মেষ এবং বৃশ্চিকের। এইখানে যদি মঙ্গল থাকে এবং সপ্তম প্রতি মানে 1 4 7 8 12 হয়ে থাকে, তাহলে কিন্তু অতটা নেগেটিভ রেজাল্ট দেয় না। নিজের ঘরে আছে এবং সেখানে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তো আরও ফাটাফাটি। মকর রাশিতে মঙ্গল আছে শক্তিশালী হয়ে, সেখানে কিন্তু 1 4 7 8 12 থাকলে অতটা ডিস্টার্ব দেবে না। যদি একটু রেমেডি, একটু মানে নিয়ন্ত্রণ করার, মানসিকভাবে নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতিগুলো ঘরোয়াভাবে শিখে যায়, তাহলে কিন্তু নিজস্ব রাগ নিয়ন্ত্রণ করার পদ্ধতি যোগা মারফত, মেডিটেশন মারফত, তো মেডিটেশন মারফত সেইগুলো কিন্তু এখানে নিয়ন্ত্রণ হয়ে যেতে পারে। এবার বলবো এই মঙ্গল গ্রহের এই যে সাহস এবং দৃঢ়তা এবং অধৈর্যতা, এভাবে কীভাবে নিয়ন্ত্রণ করবেন নিজে যাদের 1 4 7 8 12 আছে। দেখুন, প্রথমে যাদের আছে সেটাকে মাঙ্গলিক দোষ বলে তো বিবেচিত হয়, তাই অনেক সময় এই বিয়ে দেওয়ার জন্য মাঙ্গলিক ছেলে খোঁজ করতে বলে, মানে যাদেরই মাঙ্গলিক ছেলে অপোজিট মাঙ্গলিক মেয়ে, মানে 1 4 7 8 12 তাদের মঙ্গল আছে, তাদের সাথে বিবাহ দিলে মাঙ্গলিক দোষটা কিছুটা খণ্ডন করা হয়। বৈদিক জ্যোতিষ সাথে এরকম বিশ্বাস করা হয় এবং সেটাই করা হয়। এবং মঙ্গলকে মানে কী বলতো, ওই বিবাহটা অনেকে জানে। আবার যদি মাঙ্গলিক দোষ ছেলে না পাওয়া যায়, মানে মাঙ্গলিক ছেলেই পাওয়া গেল না, তাহলে কি তার বিয়ে হবে না? হ্যাঁ, সেটাও পদ্ধতি আছে। সেটা হচ্ছে ওই দেখবেন কুম্ভ বিবাহ বলে একটা খুব জনপ্রিয় রীতি আছে, মানে বিবাহের আগে পুরোহিত মশাই এটা করে দিতে পারে। মানে ছেলেটার সাথে মনে করুন কোনো মেয়ের মাঙ্গলিক আছে, সেই ছেলেটার সাথে তার বিয়ে দেবে। সেই ছেলেটাকে যে সিলেকশন করেছে তার মনে হয়েছে এটা একটা তার প্রপার লাইফ পার্টনার হতে পারে, হ্যাঁ, জীবনে এগিয়ে যাওয়ার জন্য। তাই সেখানে ওই কী হয়, কুম্ভ বিবাহ মানে কোনো কলা গাছের সাথে বা কোনো কলসির সাথে বিয়ে দিয়ে, আগে প্রথম বিয়েটা দিয়ে তারপর ওটাকে ভেঙে দিলে বা তারপরে ওই ছেলেটার সাথে বিয়ে দিলে ব্যাপারটা কেটে যাওয়ার অনেকটাই ব্যবস্থা থাকে। এ তো গেল একটা পদ্ধতি বিবাহ। এইবার পদ্ধতি হচ্ছে যদি যাদের বিয়ের আগে অবধি আপনারা কি করবেন ঘরোয়াভাবে। দেখুন, যাদের মঙ্গলে 1 4 7 8 12 আছে তাদের অবশ্যই প্রতি মঙ্গলবার হনুমান চালিসা, হনুমান মন্দিরে গিয়ে পুজো দেওয়া এবং বাড়িতে হনুমান চালিসার রেগুলার পড়া। অ্যাকচুয়ালি মঙ্গলের একটা মন্ত্র আছে, আপনি বাড়িতে বসে অবশ্যই এটা প্রতিদিন 108 বার করে করতে পারেন, বিশেষ করে মঙ্গলবার, যে ওম ক্রাম ক্রিম ক্রাম শাহ ভূমায় নমঃ, ওম ক্রাম ক্রিম ক্রাম শাহ ভূমায় নমঃ, বা এই এটা 108 বার করে, বা ওম আং অঙ্গারাক্কায় নমঃ, ওম আং অঙ্গারাক্কায় নমঃ। তো এইটাও আপনি যে কোনো একটা 108 বার করে পড়তে পারেন। এটা একটা পদ্ধতি। মানে আপনার এইগুলো করলে কী হবে, আপনার ভিতরে যে রাগ, ক্রোধ, যে এক্সট্রা যে আপনার যে মঙ্গলের পজিটিভনেসটা আপনি নিন কাজে, কিন্তু সেটা যেন ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট না করে। এই যে নিয়ন্ত্রণ করা, নিজস্ব রাগ নিয়ন্ত্রণ করার জন্য এই মন্ত্র কিন্তু আপনার দারুণভাবে কাজ করে। এই দুটো মন্ত্র যে কোনো একটা পড়তে পারে, কোনো অসুবিধা নেই, 108 বার করে। যাদের বিবাহের আগের কথা বলছি, মানে বিয়ের আগে, এই শুধু তো বিয়ে না, আপনি বাড়িতে পারিবারিক সদস্যদের মধ্যেও আপনার এই যাদের 1 4 7 8 12 আছে তাদের একটু প্রবলেম হতে পারে। মানে আপনি এমনভাবে কথাগুলো বলে ফেলবেন অ্যাটিটিউড দেখিয়ে, সেটা ঘনিষ্ঠ লোকেরা সেটা পছন্দ নাও করতে পারে। তাই এই ঘরোয়া কিছু টোটকা তো আছেই। এবং তাছাড়া আছে যাদের সত্যিকারের, এগুলো অবশ্য জ্যোতিষীকে দেখিয়ে পড়বেন। আমি ভালো প্রপার জ্যোতিষকে না দেখি আমার কথা শুনে ভিডিওতে আপনি একটা লাল পলা কিনে নিলেন, এটা কিন্তু ঠিক না। তাই রেড কোরাল অনেক সময় দারুণ কাজ দেয়। রেড কোরাল আপনার এই রিং ফিঙ্গারে আপনি সোনা দিয়ে, রূপো দিয়ে, যে কোনোভাবে, মানে লিটল ফিঙ্গার মানে কোড়ে আঙুলের ঠিক পরের ফিঙ্গারটা পেছন দিয়ে, সেই রিং ফিঙ্গারে আপনি রেড কোরাল পড়তে পারেন। এবং যার যেটা, এটা অবশ্যই রেড কোরাল সবার জন্য নয়, আপনাকে প্রপার জ্যোতিষীকে দেখেই পড়বেন, যেখানে আপনার মনে হবে সেই লগ্নের পক্ষে, সেই রাশির পক্ষে এই কোরালটা মানে লাল পলাটা আপনার দারুণ কাজ করবে। সুতরাং সবসময় মানে, কিন্তু আপনি মন্ত্র সবাই পড়তে পারে। আপনি যেটা করতে পারেন, আর একটা হচ্ছে আপনি ওই যারা দেখবেন যারা কর্ম মানে হনুমান মন্দিরে অবশ্যই মঙ্গলবার করে পুজো দিন এবং মঙ্গলবারে হনুমান চালিসা পড়ুন। মঙ্গলবার করে শুধু হনুমান চালিসা আর 108 বারটা রেগুলার এই মন্ত্র পড়ুন, দেখবেন আপনার এই রাগ নিয়ন্ত্রণ ঠিক হয়ে যাবে একদম। আর একটা পদ্ধতি আছে টোটকা, সেটা হচ্ছে কোনো সৈনিক বা মনে করুন খুব পরিশ্রম করছে যারা, তাদেরকে বস্ত্র দান করুন।
তাদেরকে সাহায্য করুন, যে কোনো, সে সব সময় না, এটা একটা আপনি তো পাবেন না সব কারা মিলিটারি বা কারা হ্যাঁ, বা যারা খুব অতিরিক্ত দৈহিক পরিশ্রম করে, এটাও একটা পদ্ধতি আছে। তাহলে আপনার মঙ্গল সে মানে রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। কিন্তু সবচেয়ে মানে ঘরোয়া এবং সেফ পদ্ধতি হচ্ছে আপনার মানে মন্ত্রতে যাওয়া। প্রতিদিন 108 বার ওম ক্রাম ক্রিম শাহ ভূমায় নমঃ এটা পড়তে পারেন, আর নয় ওম আং অঙ্গারাক্কায় নমঃ এটা 108 বার পড়তে পারেন, যে কোনো একটা। আর প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পড়ুন, এবং বা সেটা যদি হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়ে পড়েন আরও ভালো। ওখানে বসে যদি আপনি একটা ছোটো বই নিয়ে যাবেন, হনুমান চালিসা পাওয়া যায়, ওখানে বসে সন্ধেবেলায় তাকে পুজো দিয়ে আপনার লাড্ডু হনুমান দেবতাকে লাড্ডু দিয়ে একটু ফুল দিয়ে আপনি ধূপকাঠি দিয়ে আপনি পুজো দিয়ে ওই হনুমান মন্দিরেই আপনি বসে হনুমান চালিসাটা পড়লেন। ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে 35 মিনিট ওখানে সময় দিন, চলে আসুন, দেখবেন আপনার ভেতরের মনের রাগ, ক্রোধ, ক্ষোভ এবং এই যে ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট হওয়ার ক্ষেত্রে অনেকটা বাঁচিয়ে দেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, আবার নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবে।